তো আমরা প্রথমে শুরু করছি সেট 9 এর যেটা প্রথম কোশ্চেন যে পয়সনস রেশিওকে বা এই যে পয়সন অনুপাতকে গুণাঙ্ক বলা হয় না কেন। ওকে, তো গুণাঙ্ক বলা হয় না কেন এবং পয়সনস রেশিওর যে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে প্রবাবল মানটা সেটা কি সেটা আমরা দেখব। তো এটা সাধারণত 2 নম্বরের কোশ্চেন হয়, বুঝতেই পারছো তোমরা। এটাতে 1 নম্বর থাকবে এবং এটাতে 1 নম্বর থাকবে। তো পয়সনসের অনুপাত পীড়ন ও বিকৃতির অনুপাত না হয় একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যায় না। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলবো? যেটা একমাত্র পীড়ন ও বিকৃতির অনুপাত হবে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন মডুলাস অফ রিজিডিটি। ওকে, চলো এরপর একে কি গুণাঙ্ক তাহলে বলা যায়? একে গুণাঙ্ক বলা যাবে না, কি বলা যাবে না, একে বলা যাবে স্থিতিস্থাপক ধ্রুবক। ওকে, বোঝা গেল? তাহলে একে স্থিতিস্থাপক ধ্রুবক বলা যায়। দেখো, এটা একটা 1 নম্বরের কোশ্চেন হয় যেখানে প্রশ্ন থাকে যে এমন একটা উদাহরণ দাও যা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয় কিন্তু স্থিতিস্থাপক ধ্রুবক। ওকে, তো পরাশর অনুপাতে যেটা সর্বোচ্চ সর্বনিম্ন মানের কথা বলা হয়েছে, গাণিতিকভাবে সর্বোচ্চ মান +½ এবং সর্বনিম্ন মান -½ তো কিন্তু বাস্তবে এর মান কত? সর্বোচ্চ মান হয় +½ এবং সর্বনিম্ন মান হয় 0। অর্থাৎ এই যে নেগেটিভ মান যেটা, এই নেগেটিভ মানটা কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। ওকে, বাস্তবে এটা সম্ভব নয় প্র্যাকটিক্যালি। তাহলে সর্বনিম্ন মান কত? 0। ওকে, চলো এরপর আসছি আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং ওয়াই, কে এবং সিগমা এই যে তিনটে, এই তিনটের মধ্যে রিলেশন কি কি। তো ইয়ং গুণাঙ্কের সংজ্ঞাতে আমরা কি দেখছি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। একটু আগে আমরা বলেছিলাম না যে পয়সনের অনুপাতকে গুণাঙ্ক বলা হবে না কেন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, কারণ সেটা পীড়ন বিকৃতির অনুপাত ছিল না। কিন্তু এখানে দেখো, এই যে পীড়ন আর বিকৃতির অনুপাত, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হওয়ার জন্যই কিন্তু আমরা একে কি বলছি, ইয়ং গুণাঙ্ককে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, এটা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এই যে ওয়াই অর্থাৎ ইয়ং গুণাঙ্ক, এটা কিন্তু কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই সম্ভব। ওকে, কেন না? দেখো, এই যে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতিটা কার ক্ষেত্রে সম্ভব? এটা মাত্র কঠিন বস্তুর ক্ষেত্রেই সম্ভব, তাই তো? এই যে বিকৃতি, অনুদৈর্ঘ্য বা এই যে পীড়ন, এটা কি? এটা কিন্তু তরল কি বা গ্যাসীয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এটার ক্ষেত্রেও সম্ভব নয়, এটার ক্ষেত্রেও সম্ভব নয়, কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে সম্ভব। তাহলে এই যে ওয়াই, কে এবং সিগমার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? y = 3k × 1 - 2 সিগমা। পরের কোশ্চেন হচ্ছে পীড়নের এসআই ও সিজিএস একক লেখো। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোন ভৌত রাশির মাত্রার সাথে সমান? ওকে, আচ্ছা, পীড়নের একক এসআই পদ্ধতিতে কি হবে? নিউটন/মিটার স্কয়ার এবং সিজিএস পদ্ধতিতে হবে ডাইন/সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা আগে আলোচনা করেছি। পীড়নের একক কার এককের সঙ্গে সমান? চাপের এককের সঙ্গে সমান। অর্থাৎ চাপের মাত্রা যা হবে তা হবে পীড়নের মাত্রা, চাপের একক হবে যা, পীড়নের একক হবে তাই। নিউটন/মিটার স্কয়ার এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে ডাইন/সেন্টিমিটার স্কয়ার। এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কত? m L ইনভার্স T⁻²। ওকে, চাপের মাত্রা। এরপর দেখো, আমরা 4 নম্বর কোশ্চেনে আসছি যে স্প্রিং এর বল ধ্রুবক বলতে কি বোঝো? ওকে, স্প্রিং এর বল ধ্রুবক বলতে কি বোঝো? এর দ্বারা স্প্রিং এর কোন ধর্ম প্রকাশ পায়? বল ধ্রুবকের মাত্রীয় সংকেত লেখো। এটা টিপিক্যালি 3 নম্বরের কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো, 1 + 1 + 1। ওকে, এটা 3 নম্বরের কোশ্চেন। তো স্প্রিং এর বল ধ্রুবক বলতে কি হয়? ফোর্স কনস্ট্যান্ট, না কোনো স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। কি, সাপোজ আমি এ পরিমাণ বল প্রয়োগ করলাম, কত না, একটা এল দৈর্ঘ্যের স্প্রিং আছে, তাকে আমি এ পরিমাণ বল দিলাম। তাহলে এই যে ফোর্স কনস্ট্যান্ট, ওকে, ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, তাকে কি বলা হবে না, ওই একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল হবে তাকে বলা হবে বল ধ্রুবক। আচ্ছা, এবার এর দ্বারা স্প্রিং এর কোন ধর্ম প্রকাশ পায়? সেকেন্ড কোশ্চেন। তাহলে এর দ্বারা কি প্রকাশ পায় না, এই যে স্প্রিং এর যে অনমনীয়তা বা স্টিফনেস, এই ক্যারেক্টারটা প্রকাশ পায়।
বুঝতে পেরেছো? তাহলে এই ক্যারেক্টার, এটা একটা 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন হয়, 1 নম্বরের শর্ট কোশ্চেন হয়, তাই তো? চলো, আচ্ছা, এই যে কে এর মানটা যত বেশি হবে কি হবে তাহলে? না স্প্রিং তত বেশি অনমনীয় হবে। আচ্ছা, একে টানতে খুব বেশি পরিমাণ বলের প্রয়োজন হচ্ছে, স্প্রিং কনস্ট্যান্ট যেটা কে, খুব বেশি পরিমাণ বলের প্রয়োজন হচ্ছে, তাহলে এর কে এর পরিমাণটা বেশি, তার মানে এটা খুব স্টিফনেস, অর্থাৎ এই স্প্রিংটাকে টানতে আমাদের বেশি কষ্ট হচ্ছে। যখন কে এর মান কম, তাহলে দেখো ওই স্প্রিংটাকে কি টানতে কম বলের প্রয়োজন হবে, এটা কম বলের প্রয়োজন হবে, এখানে বেশি বলের প্রয়োজন ছিল, তাই তো? তাহলে এখানে যখন কে এর মান কম, কম বলের প্রয়োজন হবে, তার মানে বুঝতেই পারছো কে এর মান যত বেশি হবে স্প্রিং তত বেশি অনমনীয় হবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন ছিল, দেখো বল ধ্রুবকের মাত্রিয় সংকেত লেখো। দেখো বল ধ্রুবকের মাত্রিয় সংকেত কি হবে? এটা কি বলের মাত্রা, এবং নিচে কি হবে? দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, এই তো দেখো এফ বাই এক্স। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 এটা বলের মাত্রা এবং দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা কি হলো? না এম টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? চলো আসছি আমি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে? না স্থিতিস্থাপক শক্তির সংজ্ঞা দাও, অথবা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে কি বোঝো? এটা দুরকম ভাবেই কোশ্চেনটা হয়। তাহলে স্থিতিস্থাপক এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন, এটা কিন্তু 1 নম্বরের নয়। বুঝতে পারলে তোমরা? ওকে, ঠিক আছে, যাদের প্রয়োজন তোমরা এই ভিডিওগুলো পজ করে এগুলো নোট করে নেবে, এবং যদি তোমাদের সময় নষ্ট করতে না চাও তাহলে তোমাদের এই ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটা নিতে পারো। ওকে, তো চলো, স্থিতিস্থাপক স্থিতিশক্তি কাকে বলে? না স্বাভাবিক অবস্থায় বস্তুর মধ্যে তার কি না আণবিক বলজনিত স্থিতিশক্তি সর্বনিম্ন থাকে। কোন একটা বস্তু আছে, তার মধ্যে আণবিক বলজনিত যে স্থিতিশক্তিটা আছে সেটা সর্বনিম্ন থাকে। ওকে, বোঝা গেল? বাহ্যিক বলের প্রভাবে বস্তুকে যখন বিকৃত করার চেষ্টা করা হয় বা বিকৃত করার চেষ্টা করলে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এটা ভালো করে লক্ষ্য করো। তোমরা যখন সাপোজ একটা কোনো কিছু পড়ে আছে, কোনো বস্তু, সেই বস্তুটাকে যখন তোমরা বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে দোমড়ানো মোচড়ানোর চেষ্টা করছো, সে কি সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায়? তার যত বেশি স্টিফনেস হয়, যত বেশি অনমনীয় হয়, তত বেশি সে বাধা দেয়। তো সেটাই তো বলছে যে তার আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যার বিরুদ্ধে কার্য করে বস্তুকে বিকৃত করতে হয়। তাহলে এই যে ভেতর থেকে যে কার্যটা হচ্ছে, এটা কি না নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা একটা কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে দোমড়ানো মোচড়ানোর চেষ্টা করছি, তাহলে কি হবে? সেও সমানভাবে ভেতর থেকে একটা বাধা বল ক্রিয়া করবে, যেটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। এই যে বাধা বলটা, একে অতিক্রম করার জন্য আমরা কি করি না বাইরে থেকে এর বিরুদ্ধে কার্য করতে হয় বস্তুটাকে বিকৃত করার জন্য। এই বস্তুর মধ্যে কি হয়? এই কার্যটা তখন কি না স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। বুঝতে পেরেছো? এবার যেই কার্যটা করি সেটাই এর ভেতরে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। এই শক্তিকেই বস্তুর স্থিতিস্থাপক স্থিতিশক্তি অথবা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলা হয়। তার মানেটা কি? একটা উদাহরণ দিয়ে দেখো। ধরো সাপোজ একটা স্প্রিং ঝুলে আছে। ওকে, এই স্প্রিং এর একটা পরিমাণ আমরা বল দিলাম। এই বলটা দেওয়ার ফলে কি হলো? স্প্রিংটা লম্বা হয়ে গেল। তার লম্বা হয়ে যাওয়া মানে কি? প্রথমে এতটা ছিল তার দৈর্ঘ্য, ধরে নাও, তো তারপরে এতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। ওকে, এতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, তাহলে কি হলো? এ তো সবসময় চায় নিজেকে গুটিয়ে রাখতে, তাই তো? কিন্তু আমরা বাইরে থেকে এই যে যেটা বলছিলাম, ভেতর থেকে একটা কাজ করতে চাই, তাহলে এই ভেতর থেকে এ সবসময় চায় নিজেকে গুটিয়ে রাখতে, অর্থাৎ আগের অবস্থায় রাখতে। কিন্তু আমরা কি করছি? বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি, এবং বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে এই এতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এর ফলেই কিন্তু এর ভেতরে কি একটা সঞ্চিত হয়েছে না স্থিতিশক্তি। তুমি দেখো, এইটার জন্যই কিন্তু, এই স্থিতিশক্তির জন্যই কিন্তু যখন তুমি এই বলটাকে এখান থেকে ছেড়ে দেবে, তখন কিন্তু এই স্থিতিশক্তির জন্যই কিন্তু এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে আবার আগের অবস্থায়ও ফিরে যাবে। বোঝা গেল? ঠিক আছে, চলো, এটা কিন্তু একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি যে উদাহরণটা বললাম এটা উদাহরণ সহযোগেও কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়। তাহলে যদি বলা থাকে তখন তোমরা এইটা দিয়ে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেবে। ওকে,
চলো আসছি পরবর্তী কোশ্চেন, তামার ইয়ং গুণাঙ্ক। এটা ভালো করে শোনো, এটা কিন্তু মানে কি বলবো তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার দিবে এটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি না তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার বলতে কি বোঝো? ওকে, তাহলে তামার ইয়ং গুণাঙ্ক এত বলতে আমরা কি বলছি না, একটা তামার তারকে একটু আগে আমরা কি বলছিলাম ইয়ং গুণাঙ্ক কাকে বলে না, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বিকৃতি তাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে এখানে দেখো একটি তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতির সৃষ্টি করতে ওই তারে প্রস্থচ্ছেদের প্রত্যেক বর্গ সেমি ক্ষেত্রফলে, ভালো করে লক্ষ্য করো, প্রস্থচ্ছেদের প্রত্যেক বর্গ সেমি ক্ষেত্রফলে 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। সাপোজ এটা যদি ধরো থাকে যে সাপোজ থাকে ধরো 2 ইন্টু 10⁻7 নিউটন বা 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কি হবে বলা হবে না, ওই তারের একক অনুদৈর্ঘ্য বিক্রি করতে প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমিতে না বলে, তখন বর্গ সেমিতে না বলে প্রতি বর্গ মিটারে, ওকে বোঝা গেল, প্রতি বর্গ মিটারে কত না 2 ইন্টু 10⁵ নিউটন বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? ওকে চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনস রেশিও কেবলমাত্র পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে, পীড়নের ওপর নয়। ওকে, পদার্থের এর আচ্ছা তোমাদের জাস্ট একটা হিন্টস দিই। ওকে, এইটার জন্য একটা হিন্টস থাকলো, তোমরা কি পড়েছিলে, পীড়ন বাই বিকৃতি কি, এটা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির যে অনুপাত এটা কি হয়, ধ্রুবক কি, তাই তো? এইটা তোমাদের হিন্টস। তো এখান থেকে তোমরা নিজেদের মতো অ্যান্সার রেডি করো, না পারলে আমি আছি, এটা আবার পরে আলোচনা করব, এবং যে পারবে সে অবশ্যই এই অ্যান্সারটা রেডি করে তার একটা ছবি তুলে বা স্ক্রিনশট তোমরা যদি নাও নিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানা যে তোমরা এর অ্যান্সারটা কি করলে। ওকে ওকে, জাস্ট ডু ইট। তো চলো আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে দেখো বল ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে, কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 1:2 অনুপাতে কাটা হলো, স্প্রিং খণ্ড দুটির বল ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা ধরা যাক প্রথমে স্প্রিংটির প্রান্তে এফ বল প্রয়োগ করলে এক্স দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু কে ইন্টু এক্স, যেখানে কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। ওকে, এখন 1:2 অনুপাতে কাটার পর ধরি দুটো দণ্ডের বল ধ্রুবক হলো K1 এবং K2। এখন এফ বল প্রয়োগ করলে প্রথম টুকরোটার দৈর্ঘ্য বৃদ্ধি হয় 1/3 ইন্টু এক্স এবং দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2/3 ইন্টু এক্স, যেহেতু 1:2 অনুপাতে কাটা হয়েছে। তাহলে প্রত্যেকটা টুকরোর বল ধ্রুবক কত হবে? দেখো এর বল ধ্রুবক কত হবে, K1 ইকুয়ালস টু কি এফ বাই এক্স, তো তাহলে এই এক্সটা কত, প্রথমটার ক্ষেত্রে 1/3 এক্স, আর দ্বিতীয়টার K2 যখন হবে তখন দ্বিতীয়টার ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে সেটা 2/3 এক্স। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে K1 ইকুয়ালস টু 3 ইন্টু এফ এক্স আর K2 ইকুয়ালস টু 3/2 ইন্টু এফ এক্স। তাহলে এই এফ বাই এক্স এটাকে আমরা কি জানি, স্প্রিং এর অরিজিনাল যে বল ধ্রুবক, তাই তো, ফোর্স কনস্ট্যান্ট যেটা, তাহলে সেটা যদি আমরা বসাই তাহলে পাবো K1 ইকুয়ালস টু 3K এবং K2 ইকুয়ালস টু 3/2 ইন্টু K। বোঝা গেল? দেখো এটা যদি সাপোজ 2:3 অনুপাতে কাটা হতো তাহলে কি হতো, দেখো 2:3 অনুপাতে, তাহলে দেখো প্রথম টুকরোটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হতো, ভালো করে লক্ষ্য করো,
2/5x, দ্বিতীয়টা দৈর্ঘ্য বৃদ্ধি কত হতো 3/5x, তাহলে এই ক্ষেত্রে দেখো 2/5x হতো, এখানে হচ্ছে 3/5x হতো, তাহলে হয়ে যেত কি না প্রথমটার ক্ষেত্রে k1 সমান হয়ে যেত 5/2 ইন্টু f/x k, তাহলে এখানে কি হতো 5/2 ইন্টু k, আবার k2 ইকুয়ালস টু কত হতো 5/3 ইন্টু f/x, অর্থাৎ 5/3 ইন্টু k। বোঝা গেল? তাহলে তাহলে তোমাদের যে কোনো অনুপাতে যদি n/m অনুপাতে দেওয়া থাকে তোমরা পারবে কি? পারবে তো? ঠিক আছে, চলো এরপর আসছি আমরা পরবর্তী কোশ্চেন। আচ্ছা, দুটি স্প্রিং এর বল ধ্রুবক k1 k2, ওকে, এদের শ্রেণীয় সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য ধ্রুবক কত হবে? আচ্ছা দেখো, এটা তোমাদের আইদার 1 নম্বর অথবা 2 নম্বরের প্রশ্ন, এখানে কিন্তু কোনো রকম ক্যালকুলেশনের প্রয়োজন নেই, ওকে, ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, এটা কেবলমাত্র তোমাদের ডাটা চাওয়া হয়েছে এটা। তাহলে যদি আমরা প্যারালালে করি, অর্থাৎ যদি আমরা সমান্তরালে করি তাহলে k1 প্লাস k2, এবং যদি সিরিজে করি বা শ্রেণী সমবায় করি সেক্ষেত্রে হবে k1 k2 বাই k1 প্লাস k2, ওকে। এবং আসছি চলো নেক্সট কোশ্চেনে। পীড়ন ও বিকৃতি লেখচিত্র অঙ্কন করে অংশগুলি ব্যাখ্যা করো, অথবা এটার আরেকটা যেটা কোশ্চেন হয় যে কঠিন পদার্থের ভার বিস্তৃতি লেখচিত্র অঙ্কন করো এবং এটিতে স্থিতিস্থাপক সীমা, নতিবিন্দু ও অসহ ভার দেখাও, ওকে, বোঝা গেছে? তাহলে চলো আমরা লোড এক্সটেনশন গ্রাফ, একে আমরা ইংরেজিতে বলি কি বলি না লোড ইন্টু এক্সটেনশন গ্রাফ, লোড এক্সটেনশন গ্রাফ, ভার বিস্তৃতি। চলো, তো আমরা এই যে বিস্তৃতিকে x অক্ষ বরাবর নিলাম, ভারকে আমরা y অক্ষ বরাবর নিলাম। এরপর চলো এই যে দেখো ভার বিস্তৃতির গ্রাফে যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, এই দেখো ও থেকে এ পর্যন্ত, তখন কিন্তু এই যে গ্রাফটা এটা কিন্তু সরল রেখা। এবার যখন আরো ভার বাড়ানো হচ্ছে বি পর্যন্ত গিয়ে এর পরে যখন আরো যাচ্ছে তখন কি হচ্ছে সি বিন্দুতে এসে এটি নতিবিন্দু, অর্থাৎ এই জায়গাটা নতিবিন্দু, আর ভার সহন করতে পারবে না। তারপরেও যদি আবার ভার বাড়ানো হয় তখন দেখা যাবে এই নতিবিন্দুর পরে আবার একটু সরল রেখার মতো উঠবে, কিন্তু ডি বিন্দুতে গিয়ে কি হবে, এইটি হলো এর স্থিতিস্থাপক লিমিট, এইটি হলো স্থিতিস্থাপক লিমিট। তাহলে দেখো সীমাটা কোথায় হলো, কিন্তু এই যে এ জিরো থেকে এ বিন্দু হয়ে সি বিন্দু ডি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে লিমিট, এবং মাঝখানে হচ্ছে নতিবিন্দু হবে, অর্থাৎ এই স্থিতিস্থাপক সীমার একটা মধ্যখানে নতিবিন্দু আসবে যেখানে পর্যন্ত গিয়ে মনে হচ্ছে আর বিস্তৃতি বাড়বে না, কিন্তু তারপরে ঠিক লিমিটের আগে আবার ওর একটি বিস্তৃতি বাড়বে। তারপর যখন ইলাস্টিক লিমিটে পৌঁছছে সেই স্থিতিস্থাপক সীমার পরে গিয়ে কিন্তু আর বাড়বে না, এরপর ভার দিলে ও বিস্তৃতি আর হবে না। কি হবে? এটা অসহভার, অথবা এটাকে বলা হয় ইল্ড পয়েন্ট, ওকে। অর্থাৎ এরপর যদি দেওয়া হয় তখন এই বস্তুটা কি হবে, ছিঁড়ে যাবে। তাই এই জায়গাকে যে স্ট্রেস হয় তাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস। কি বলা হয়? ব্রেকিং স্ট্রেস। তো চলো, আশা করি আজকে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এরকম ভাবেই সুন্দর করেই কিন্তু তোমাদের একদম হ্যান্ড রিটেন পিডিএফ তোমাদের জন্য বানানো আছে। তো যাদের প্রয়োজন মনে হবে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পিডিএফ লিঙ্কে পিডিএফটা তোমরা নিতে পারো। তো চলো ফিরছি, পরবর্তী ক্লাস নিয়ে আসছি আমরা, এই সিরিজের শেষ ক্লাস নিয়ে আসছি 10 নম্বর সেট নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।